Vamos Argentina! Well, it's not coming home. England team is going home. কি অসাধারণ একটা ম্যাচ, কি দুর্দান্ত একটা ম্যাচ এবং কি অসাধারণ কামব্যাক আর্জেন্টিনার আরও একবার ওয়ার্ল্ড কাপের ফাইনালে আলবি সেলেস্টে। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ওয়েব ফুটবলে অ্যান্ড দিস ইজ ফাইম রহমান। আজকে আমাদের সাথে রয়েছে স্পোর্টস জার্নালিস্ট ফয়সাল তিতুমির একটু আগে বলছিলেন যে লিওনেল মেসির অস্বাভাবিক পারফরমেন্স। রিয়েলি অস্বাভাবিক পারফরমেন্স? এটাই তো নরমালিটি, এটাই তো স্বাভাবিকতা। মেসি তো এটাই করবে না, দেখেন মেসির কাজই তো এইরকম ঘটনা ঘটা দেওয়া। এই কারণেই আমাদের জন্য খুব ডিফিকাল্ট কাজ হয়ে গেছে তার জন্য সঠিক শব্দ খুঁজে পাওয়া, কোন বিশেষণটা আমরা ব্যবহার করব। তা সব রকম বিশেষণ ব্যবহার করা শেষ, এখন মনে হচ্ছে এই নেগেটিভ বিশেষণগুলোই ব্যবহার করতে হবে। ধরুন ইনসেনলি বিউটিফুল, ফ্রিকিং পারফরম্যান্স, এই টাইপের কথাগুলো আমাদের এখন ব্যবহার করা বাকি। রাইট, এবং এইজ ইজ জাস্ট এ নাম্বার, এটা সত্যিকার অর্থেই প্রমাণিত হলো না একেবারে। একদম লিওনেল মেসি এটা প্রমাণ করছেন একদম যে এট দ্য এজ অফ 39। হ্যাঁ, এবং এটা দেখেন, এটা আমার মনে হয় এটা একটা লিওনেল মেসি কেন অবভিয়াসলি আমার মনে হয় যুগের পর যুগ ফুটবলে স্টাডি হবে, পড়াশোনা হবে লিওনেল মেসি হাউ হি অ্যাডাপ্টেড ফুটবল। সেই জায়গাটায় ধরুন যে সমস্ত ফুটবলাররা এজ এরকম, তারা আসলে কিভাবে তাদের সেরা পারফরমেন্স দিতে পারে সেটার আরেকটা ব্লুপ্রিন্ট দেখে যাচ্ছেন লিওনেল মেসি। তার যত কথা বলা হচ্ছে 47% সে হাঁটে, and it will followed by I'm sure যে other footballer also in coming future একসময় তারাও এভাবেই আসলে খেলবে না, এটাই করতে চাইবে। রাইট, সো তারা এভাবেই খেলবে যে তারা এইগুলো হচ্ছে একটা ধরেন আপনার আছে না যে জেনারেশনাল ফুটবলার, যেটা ধরেন পেলে, ম্যারাডোনা কিনা আমরা বলি, এখন মেসিকে নিয়ে বলতাম। মানে মডার্ন ডেজ ফুটবলে তো তিতুমির বোধহয় এটাই হবে না যে আপনি একজন প্লেয়ার সে 47% তার ওয়াক, সে দৌড়ায় না মাঠে, সে আসলে হাঁটে, and it's part of the game। হ্যাঁ, এটাই পার্ট অফ দ্য গেম, এবং এই কারণেই একেবারে ম্যাচের লাস্ট মোমেন্টে ওই রকম অ্যাসিস্ট আসলে করা সম্ভব যখন আসলে প্রয়োজন। সো আপনি আসলে আপনার এনার্জি কোথায় কখন কিভাবে করে কাজে লাগাচ্ছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। আপনার সেই হিসাবটা থাকতে হবে, সেই ক্যালকুলেশন থাকতে হবে একদম, এবং সেটার জন্য আসলে আপনাকে মেসি হতে হবে। ধরেন আপনি এইটা মানবেন হচ্ছে রোনালদো নাজারিওর ক্ষেত্রে, সে দৌড়াইতো না, আমরা জানি, সে ডি বক্সে ওয়েট করতে, বল পাইতো, গোল দিত। বাট ওয়েন অ্যাজ আ প্লে মেকার অর উইঙ্গার, যেটা লিওনেল মেসির ভূমিকা, সেই জায়গাটা আসলে আপনি এক্সপেক্ট করবেন আপনার প্লেয়ার 90 মিনিটস একই রিদমে দৌড়াবে না। কিন্তু এইটাও তো সত্যি কথা, মানে ধরেন যে আপনি দৌড়াচ্ছেন না মাঠে, আপনি দাঁড়িয়ে থাকছেন, কিন্তু ইউনিট সামওয়ান যে আসলে দৌড়াবে, এবং সেই কাজটা আলভারেজ করছে ফ্রম দ্য ভেরি বিগিনিং। আলভারেজ কোথায় ছুটছে না, যখন পিকফোর্ডের কাছে বল যাচ্ছে আলভারেজ শাঁ করে দৌড়ায় চলে যাচ্ছে, ডিফেন্সের কাছে বল আলভারেজ দৌড়ায় চলে যাচ্ছে সেখানে। অর্থাৎ মেসি যে দৌড়াচ্ছে না সেটা কভার আপ করার দায়িত্বটা কিন্তু আরেকজন নিয়েছে, সে হচ্ছে হুলিয়ান আলভারেজ। অফকোর্স, এবং এট দ্য সেম টাইম আপনি অপোনেন্টকে সারপ্রাইজ করার জন্য সেইখানেও স্কালোনি রেডি রাখছে ম্যাকালিস্টার এবং এনজোকে, তাদেরকে দিয়েও একই কাজ করাচ্ছে, বিকজ আলভারেজ দৌড়াবে এটা আপনি প্রেডিক্টেড, এবং তাকে আটকানোর জন্য গার্ডও থাকবে। ম্যাকালিস্টার এবং এনজো হচ্ছে এই প্লেয়ার যারা ওইখানে গ্যাপগুলো খুঁজে নেবে, তারা আরো ড্র্যাগ করবে এবং সারপ্রাইজ দেবে, হঠাৎ করে ঢুকে যাবে, হঠাৎ করে ব্যাক করবে, এবং লিওনেল মেসি কিন্তু দেখবেন এদেরকেই খুঁজে বেড়াইছে। So which one is the best match of the World Cup so far? মানে কোনটা? কাবো ভার্দে আর্জেন্টিনা, আর্জেন্টিনা ইজিপ্ট, আর্জেন্টিনা সুইজারল্যান্ড, আর আর্জেন্টিনা ইংল্যান্ড, মানে কোন ম্যাচটাকে আমরা বলবো যে এবারে ওয়ার্ল্ড কাপের আসলে বেস্ট ম্যাচ? খুব ডিফিকাল্ট, আর্জেন্টিনাকে এক সাইড আপনার রাখতেই হচ্ছে, সো বাকি আপনি এখন অপোনেন্ট কাকে নেবেন। রাইট, সবগুলো ম্যাচের প্যাটার্ন তো মোটামুটি কাছাকাছি, একই রকম। আইদার আর্জেন্টিনা পিছিয়ে আছে বা ক্ষমতায় আছে, এবং শেষ মুহূর্তে 10-15 মিনিটের একটা ম্যাজিক, প্রবাবলি ইজিপ্টের সঙ্গে ম্যাচটা 13 মিনিটে 3 গোল, সো ইজিপ্টের বিপক্ষে যে ম্যাচ ওইটা প্রবাবলি বেস্ট ম্যাচ। এবং একই সাথে ফুটবলে তো আপনার অনেক অনুষঙ্গ লাগে, বাট ট্যাকটিক্যাল দিক থেকে চিন্তা করলে ইংল্যান্ড আর্জেন্টিনা ম্যাচ ওয়াজ আ ফ্যান্টাস্টিক ওয়ান। এবং স্কালোনির যে চেঞ্জগুলো আমরা দেখলাম, 5টা চেঞ্জ সে যে করলো, মানে আর্জেন্টিনা পিছিয়ে আছে 1-0 গোলে 55 মিনিটে গর্ডনের দুর্দান্ত গোল, এবং এরপরে যে চেঞ্জগুলো আসলে হলো, স্পেশালি আমরা দেখলাম যে ওই সময়টাতে নিকো গঞ্জালেস লেফটে চলে গেল, তাকে নামানো হলো, লাউতারো মার্টিনেজ মাঠে নামলো, এরপরে আমরা দেখলাম যে মন্টিয়ালকে নামানো হলো। মন্টিয়ালকে নামানোটা আমার কাছে মনে হয়েছে যে দ্যাট ওয়াজ আ বিউটিফুল চেঞ্জ, কারণ মলিনা আসলে পারফর্ম করতে পারছিল না। একদম না, প্রথম গোলটাতে তো আমি বলবো যে মলিনার ভুল, ডেফিনেটলি মলিনার ভুল। দেয়ার অনেক আগে থেকে পজিশন নেওয়া ছিল যে বলটা আসবে, ও জানে গর্ডন অনেক পেছনে ছিল, বাট অ্যাজ আ ডিফেন্ডার ইউ উড এক্সপেক্ট যে গর্ডন এখানে আসবে। হ্যাঁ, রাইট, সো কিন্তু আপনি পুরোপুরি বিট হলেন সেখানে। সো মলিনা ওই জায়গাটা না, আজকের ম্যাচে দেখেন একটাই চেঞ্জ করলো স্কালোনি, সিমিওনা চেঞ্জটা তো দারুণ ইফেক্টিভ হয়েছে, আমরা দেখছি সুপার চেঞ্জ, মানে প্লেইং 11 সে যদি গেলে লেফটে একটু সাহসী সিদ্ধান্তটা নিতে পারতো, মলিনাকে ড্রপ করে ওখানে বারকোকে স্টার্ট করাইতো, যেটা আমরা সবাই বলছি, বিকজ বারকো ইজ দ্যাট মাচ কুইক, সে ট্র্যাক ব্যাক করতে পারে, কুকুরে একটা যে কারণে এবার ওয়ার্ল্ড কাপে স্পেনের জন্য সে এত ইফেক্টিভ। সো অ্যাজ আ লেফট ব্যাক বারকোর মধ্যে সেই জিনিসটা ছিল, এবং স্কালোনি এটা ওই বললাম না, সে আসলে এবার খুবই রিস্ক ফ্রি ওয়ার্ল্ড কাপ করছে, সে তার ট্র্যাডিশনাল জায়গা থেকে বেরিয়ে হচ্ছে না, এবং সে মনে করছে এইভাবেই খেলে খেলে যেহেতু সাফল্য আসছে, সো এটাতে সে অভ্যস্ত হয়ে গেছে। এক্স্যাক্টলি, এবং বাট তালিয়াফিকো যে পরিমাণ রান মেক করেছে সেটাও কিন্তু আপনাকে ডেফিনেটলি কাউন্ট করে, ইউ হ্যাভ টু কাউন্ট যে তালিয়াফিকো কিন্তু অনেকবার উপরে উঠেছে এবং খুব দ্রুত ট্র্যাক ব্যাক করে নিচে নেমেছে, এবং ওই দিক থেকে যে ইংল্যান্ড খুব একটা ভালো সুযোগ তৈরি করতে পারছে ব্যাপারটা কিন্তু তাও
তাও না। না ফার্স্ট হাফে তো 30 মিনিটস পর্যন্ত কোনো শট হয়নি এবং না, দুইটা shot দুই দলেরই হয় নাই, মানে মিডফিল্ড ব্যাটেলই চলেছে আসলে। এবং কেউই আসলে, আমি আপনাকে বলি, এই ম্যাচের শুরুটা ফার্স্ট হাফ দেখে মনে হবে যে কেউই আসলে এই ম্যাচে গোল করা, পজিশন এইসব চিন্তাই করে না। এই চিন্তাই করছে আমরা মেন্টালি গেমটা দখল করবো, ফিজিক্যালি দলটা ম্যাচটা দখলে রাখবো, ডোমিনেট করবো। সে কারণে আপনি দেখেন 3 মিনিট থেকেই দুই দলের কনফ্রন্টেশন শুরু হয়েছে, ঠেলাঠেলি, লিওনেল মেসি মেজাজ হারাচ্ছে, ওইদিকে ধরুন হ্যারি কেন, বেলিংহাম আমরা বল পাচ্ছি না, বাট এটা দে আর নট বোর্ডার। তারা হচ্ছে যে চিন্তা যে আমরা এই ম্যাচে ফাটাই দিব, ব্যাপারটা এরকম মেন্টালিতে চলে গেছে। এবং স্পেশালি ন্যাশনাল অ্যানথেম গাওয়ার সময় মানে আমারই গুজবাম হয়েছে, ওরা যেমনে করে ন্যাশনাল অ্যানথেম গাচ্ছি। এর আগে দেখেছেন কখনো? নেভার। এই ওয়ার্ল্ড কাপে তো আমরা দেখিই নাই। ন্যাশনাল অ্যানথেমের সময় প্লেয়াররা নরমালি তারা পার্টিসিপেট করে, কিন্তু গতকালকে সবার এই রক, গলার রক দাঁড়ায় যাচ্ছে, শিরা দেখা যাচ্ছিল এমন ভাবে ন্যাশনাল অ্যানথেম গাচ্ছে সবাই, ইভেন দ্য কোচ স্কালোনি যে লাউড স্টাইলে সে ন্যাশনাল অ্যানথেম গাওয়া শুরু করেছে। ওই সময় কিন্তু আমার জাতীয়তা বোধ, মানে সেটাই ফ্যান আমার একটু টেনশনও হয়েছে, কারণ ওয়েন ইউ মানে সবকিছু একটু ওভারওয়েলমড হয়ে যায়, ওভার ইমোশনাল, তখন কিন্তু মানে আপনার অনেক সময় ব্রেনের চেয়ে আগে ইমোশন চলে আসে। আমার কাছে মনে হচ্ছিল যে আজকে আর্জেন্টিনা যেরকম ইমোশনাল, কি যে ভুল করবে কিনা মাঠে খেলায়, বাট থ্যাঙ্কস গড যে ইংল্যান্ড কাজটা সহজ করে দিয়েছে। আপনি যেটা বললেন 55 or 60 মিনিটস, ইনফ্যাক্ট লাস্ট হাইড্রেশন ব্রেকের পরে তো আর ম্যাচে ইংল্যান্ড ছিলই না, তারা অফার করছে আর্জেন্টিনাকে, বাস পার করে আসলে আর্জেন্টিনাকে তো আপনি ঠেকাতে পারবেন, এটা সম্ভব। আর্জেন্টিনাকে তো ঠেকাতে পারবেন হয়তো মেসি না থাকলে, কিন্তু এই মেসি আছে যে দলে, সেখানে আপনি কেমনে ঠেকানোর চিন্তা করেন? এক্স্যাক্টলি বিকজ গোল তো আসলে অনেকগুলাই হতে পারতো। ম্যাকঅ্যালিস্টারের দুইটা, মাই গুডনেস, মানে আমার পোস্টে লাগলো, পিকফোর্ড অসাধারণ সেভ করছে, পিকফোর্ডের একটা দুর্দান্ত সেভ, দুই সাইডের পোস্টে লাগছে, মানে এটা কখনো দেখছেন এর আগে? আমি কখনো দেখি না যে দুই সাইডে দুই পোস্টে দুইবার হিট করলো ম্যাকঅ্যালিস্টার। আর তখন আমার কাছে মনে হয়েছে যে আজকে লাক নাই, সো লাক ওইটাও একটা মনে হচ্ছিল, বাট এট দ্য সেম টাইম এখন ধরেন আপনি এই জায়গায় এসে মনে হবে যে ম্যাকঅ্যালিস্টার ইজ ভেরি ক্লোজ টু মানে গোল, ফাইনালে হয়তোবা সে এটা বের করে ফেলবে। একজন ফুটবলার, যেটা এনজোর আপনার কাছে মনে হচ্ছিল না যে এনজো আজকে গোল করবে? আমার তোর শটগুলো নেয়া দেখে আমি বুঝতেছিলাম হি উইল স্কোর টুডে। এক্স্যাক্টলি, কারণ অনেকগুলো শট সে আসলে নিচ্ছিল, ডি বক্সের বাইরে দেখে সে প্র্যাকটিস করতেছিল, এবং তাকে কিন্তু ওই লাইসেন্স দেওয়া, মানে যদি শট কেউ নেয় এনজো শট নেবে, এটা ডেফিনেটলি স্কালোনি আসলে সেই ফ্রিডম তাকে দিয়ে রেখেছে যে ইউ উইল টেক দ্য শট, তুমি শট নিয়ে নিবা, এবং যে শটটা আসলে এনজো নিয়েছে। সো আমার কাছে মনে হচ্ছিল যে রাইট, এনজো ফার্নান্ডেস লাস্ট ওয়ার্ল্ড কাপ মেক্সিকোর এগেইনস্টে এনজো ফার্নান্ডেসের সেই গোল, মানে যেই গোল দিয়ে এনজো ফার্নান্ডেস পুরো বিশ্বকে জয় করে নিল, বা পুরো বিশ্ব তাকে চিনলো যে এনজো ফার্নান্ডেস নামের একটা প্লেয়ার কি দুর্দান্ত। সেই এনজো ফার্নান্ডেসকে আবারও দেখলাম ইংল্যান্ডের এগেইনস্টে যে গোলটা আসলে করেছে সে। রাইট, মানে তিনি তো ছিলেন গতবারের, আমি যদি ভুল না করি, ইয়াং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। সো এইবার তিনি আসলে তার 4 বছর পর পরিণত হয়েছেন, বাট স্টিল হি ইজ অ্যাট হিজ পিক। স্পেশালি আর্জেন্টিনার এনজোর যেটা আরো বেশি সুবিধা হয়েছে, হি নোজ ইংল্যান্ড প্লেয়ারদের ভেরি ওয়েল, প্রিমিয়ার লিগে খেলে, এবং আর্জেন্টিনার ম্যাক্সিমাম প্লেয়ারই কিন্তু এই দলের অনেকেই প্রিমিয়ার লিগে খেলে, কারণ আলভারেজ এখন অ্যাটলেটিকো খেলছে, বাট তারও শুরু হয়েছে প্রিমিয়ার লিগে। সো এবং লিওনেল মেসির খুব ইন্টারেস্টিং কিছু পরিসংখ্যান আছে প্রিমিয়ার লিগের দলগুলোর সঙ্গে তার পারফরমেন্স কেমন, খুবই ভালো। সো লিওনেল মেসি কখনো প্রিমিয়ার লিগ খেলেনি, এই কথাটা বলা হয় তার একটা ইয়েতে, আচ্ছা, বাট ইংল্যান্ডের সঙ্গে সে কখনো খেলছিল না, সেটা খেলে ফেললো, 2টা অ্যাসিস্ট করে ফেললো, এবং এই ম্যাচে পুরো ইংল্যান্ড দল মিলে যা যা করে নাই লিওনেল মেসি একাই সেগুলো করছে। ড্রিবল সবচেয়ে বেশি করছে, অপোনেন্ট ডি বক্সের টাচ লিওনেল মেসির বেশি, ক্রিয়েটেড চান্স লিওনেল মেসির বেশি। সো ওই যে আমরা একটু আগে আলাপ করছিলাম না, দ্য গোট, এই বিতর্ক আর আছে কিনা? সিরিয়াসলি এই বিতর্ক আছে? এই বিতর্ক মানে দ্য গোট ডিবেট এখন আছে, মানে অবভিয়াসলি আছে বলতে কি, ধরেন কিছু মিডিয়া যেমন ব্রিটিশ মিডিয়া, ওয়েস্টার্ন মিডিয়া, অনেকেই তারা হয়তো এটা মানতে চাইবে না, মানবে না আর্জেন্টিনার কাউকে দ্য গোট, তারা ডিবেটটা বাঁচিয়ে রাখতে চাইবে, জিয়ে রাখবে। স্পেশালি ধরুন আবার অনেক ফ্যানও আছে, কিছু তো ফ্যানডম হয়ে যায় না, কেউ মেসির ফ্যান, কেউ রোনালদোর ফ্যান, কেউ ব্রাজিল, কেউ আর্জেন্টিনা। সো আমাদের মধ্যে ফ্যানদের মধ্যে ওই ব্যাপারটাও কাজ করে যাচ্ছে, আমি এই দলের সাপোর্টার, এর সাপোর্টার, মানে আমি পছন্দ করবো না, ওকে আমি কোনোভাবে সেরা স্বীকৃতি দেবো না, এবং সেইটা তো কাজ করবে। সো এই ডিবেটটা থাকবে, কিন্তু অ্যাজ এ আপনি আস্তে আস্তে দেখবেন যে যারা আসলে স্বীকৃতি দেয়, ধরুন ফিফা, সাবেক ক্রিকেট ফুটবল বিশ্লেষক যারা ধরুন রিনাউন্ড, তারা আস্তে আস্তে কিন্তু এটা এখন বলছে। আজকে হ্যারি কেন ম্যাচের পরে কি বলছে, হি ইজ দ্য গ্রেটেস্ট এভার, এবং আসলে তাকে আপনি যখন স্পেস দেবেন, এই কথা জো হার্ট বলছে, তাদের সাবেক গোলরক্ষক, সেও একই কথা বলছে। Yeah, right. So especially the second goal, লাউতারো মার্টিনেজের হেডার এবং মেসি ডান পায়ের ক্রস। সো ওইখানে তো ডেফিনেটলি যে কোনো কেউ চিন্তা করবে, ওকে ফাইন, মেসি এখন ডান পা থেকে বলটাকে বাম পায়ে নিয়ে আসবে, তারপরে গিয়ে হয়তো সে ক্রস করবে। ধাপ করে ডান পায়ে মেসির যে ক্রস এবং লাউতারো মার্টিনেজের হেডার, রাইট, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। আরেকটা ব্যাপার নিয়ে কথা বলতে চাই, মানে জুলিয়ানো সিমিওনিকে খেলানোর পেছনে কি আসলে শুধুমাত্র ট্যাকটিক্যাল ইকুয়েশন, অর একটা এক্স ফ্যাক্টর স্কালোনি আসলে দলে ইনজেক্ট করে দিলেন, যে ডেভিড বেকহ্যাম অ্যান্ড তার বাবা
রাইট। সো সেই যে ইনসিডেন্টটা ছিল ডেভিড বেকহ্যামের রেড কার্ডের ঘটনা, তো সেই ব্যাপারটাকে একটা এক্স ফ্যাক্টর হিসেবে আসলে স্কালোনি মাঠে ঢুকিয়ে দিয়েছে কিনা এই জুলিয়ানো সিমিওনের। আমার মনে হয় যে অফকোর্স ব্যাক অফ দ্য মাইন্ডে ওটা কাজ করেছে। হয়তো তিনি সিমিওনেকে নামানোর আগে তাকে তাতিয়ে দিয়েছেন এটা বলে, তোমার নিশ্চয়ই মনে আছে হোয়াট ইউর ফাদার ডিড ফর ইউর কান্ট্রি, তুমি আজকে সেই অপরচুনিটি। সো সিমিওনের প্রথম কয়েক মিনিটের অ্যাপিয়ারেন্স যদি দেখেন, হি ওয়াজ ফায়ার্ড আপ। সে কিন্তু ট্যাকেল করছিল, ট্যাকেলের শিকার হচ্ছিল, ফিজিক্যাল ফুটবল খেলছিল, বারবার ঢুকে যাচ্ছিল। সো ওই ব্যাপারটা নিশ্চয়ই ছিল, বাট এটা অবভিয়াসলি একটা ট্যাকটিক্যাল চেঞ্জ, বিকজ এটা অবভিয়াস ছিল যে ডিপল ওয়াজ নট পারফর্মিং। হ্যাঁ, সো ডিপল পারফর্ম করছে না, বরং আমার কাছে মনে হচ্ছে যে ডিপল তো যখন তাকে নামানো হলো লাস্ট 20 মিনিটসের জন্য বেটার পারফর্ম করে। সো 20 মিনিটসে আসলে এই ঘটনাটা কিন্তু সবার ক্ষেত্রে ঘটছে। লাউতারো মার্টিনেজ আপনি দেখেন শুরু থেকে স্টার্ট করছে, তার চেয়ে এখন সাব হিসেবে সেই ভালো করছে, গোলও করছে আসলে। এবং এই আর্জেন্টিনা টিমের আরেকটা স্পেশালিটি ছিল নো ইগো এট অল, মানে লাউতারো মার্টিনেজ সাব হিসাবে খেলছে, রাইট? সো যে লাউতারো মার্টিনেজ মানে সিরিয়াতে যে পারফর্ম করে এসেছে, সেই লাউতারো মার্টিনেজ, এবং আপনি জানেন যে আপনি আপনার টিমের মেইন স্ট্রাইকার হঠাৎ করে আপনি সেখানে স্টার্ট করছেন না, এটা তখন যে কোনো দলের যে কোনো স্ট্রাইকারের জন্য এটা খুব ইগোইস্টিক ব্যাপার হয়ে যাওয়ার কথা। এক্স্যাক্টলি, মানে যে কোনো মানে কোনো একজন স্ট্রাইকার যে গোল করে এসেছে সাপোজ একটা সিজনে 25টা ধরেন, তো তাকে খেলানো হচ্ছে না স্টার্টিং লাইনআপে, তাকে নামানো হয় আসলে সাব হিসাবে, এটা আসলে ইগোতে লাগার মতো ব্যাপার। বাট দিস ইজ আর্জেন্টিনা টিম, এবং এটা স্পেশালিটি যে নো ইগো। এবং ডিপলকে আপনি সেমিফাইনালে স্টার্টিং 11-এ রাখেননি, অ্যাবসলিউটলি ফাইন। বরং ডিপল যখন সেকেন্ড হাফে নামলো, যখন 20 মিনিট খেলছে, তখন মনে হয়েছে যে ডিপল রাইট, সো সে মানে তার নিজের সেরাটা দেওয়ার জন্য ইমপ্যাক্টটা বেশি ছিল আসলে। আজকে সাবস্টিটিউট হিসেবে যদি নেমে দেখেন, তার ওই পুরনো ডিপল যেটা হচ্ছে প্রথমত সে মেসির বডিগার্ড, এট দ্য সেম টাইম সে অপোনেন্ট অ্যাটাককে কুইক ট্রানজিশনাল অ্যাটাক যেগুলো সেগুলো ইন্টারসেপ্ট করবে ডিপল, রাইট, এবং একই সাথে বলের যোগান দেয়, এবং এই সবগুলো কাজে তিনি একদম পারফেক্টলি করেছেন। এক্স্যাক্টলি। এবং পারেদেসের ফুটবলটা হয়তো অনেকের চোখে পড়ছে না, যে পারেদেস যে রোলটা আসলে প্লে করছেন। ধরেন স্পেনের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য রদ্রির ক্ষেত্রে, যে রদ্রি যে সার্ভিসটা দিয়ে যাচ্ছেন, এটা আসলে চোখে পড়ে না অনেক ক্ষেত্রে, যে পারফরমেন্সটা আসলে কি, বা বুস্কেটস যখন খেলতো বোঝা যেত না, কিন্তু পারেদেস ডিড দ্য সেম থিং, একই কাজ কিন্তু পারেদেস করেছে। এবং বেলিংহাম, মানে যে বেলিংহাম তার সহজাত খেলাটা খেলতে না পারা, বা সেভাবে করে আসলে থ্রেট ক্রিয়েট করতে না পারা, দ্যাটস বিকজ অফ পারেদেস। না, অফকোর্স দেখেন পারাদেসের কারণেই স্কালোনি এই সাহসটা পাইছে আর্জেন্টিনাকে এই ফরমেশনে খেলানো, 4-1-3-2 ফরমেশন। ওই ওয়ানটা হচ্ছে পারাদেস, এবং এটা খুবই ভাইটাল একটা রোল, কারণ তার লিসান্দ্রো এবং ম্যাকালিস্টারের রোলটাকে লিসান্দ্রো এবং রোমেরো রোলটা একটু চেঞ্জ, তারা উঠে যাচ্ছে। ওই সময় কে এখানে সামলাবে? ইউ নিড আ ফিজিক্যাল প্রেজেন্স লাইক সামওয়ান যাকে নিয়ে আমরা কথা বলছি, পারাদেস, এন্ড হি ডিড এক্সেলেন্টলি ওয়েল। সো অফকোর্স তো সেইটা হচ্ছে মানে স্কালোনির এই দলটার আমার মনে হয় যে এটাই তার লাক্সারি। আপনি দেখেন নিকো পাস, আপনি দেখেন লো সেলসো, তাদেরকে সে নামাচ্ছেই না, কিন্তু তারা কিন্তু অলওয়েজ ওই যে কোনো ইগো নাই, তারা অলওয়েজ রেডি টু প্লে, যতটুকু সময় পাচ্ছে ততটুকুতেই নিজের বেস্ট দেওয়ার জন্য দে আর অলওয়েজ রেডি। সো পারাদেস ইজ আ কি ফ্যাক্টর আর্জেন্টিনার এই ধরুন নকআউটে যে তারা একের পর এক ম্যাচ এইভাবে পার হচ্ছে সেটার জন্য, বিকজ হোল্ডিং মিডফিল্ডার হিসেবে এখন তাকেই আসলে খেলাচ্ছে। এখন ব্রিটিশ মিডিয়া কি বলছে? ব্রিটিশ মিডিয়া কি বলবে? ওই যে আপনি যেটা বললেন, ইংল্যান্ড ইজ গোয়িং হোম, সো এটাই আসলে। এবং তারা আমার মনে হয় যে টমাস টুকেলকে তারা রেখে দেবে প্রবাবলি। টমাস টুকেলকে রেখে, মানে এখনো আমি আমার ধারণা ছিল যে ম্যাচ হারার সাথে সাথে আলোচনা শুরু হয়ে যাবে যে ওয়্যার ইজ পালমার, ওয়্যার ইজ ফিল ফোর্ডেন, ওয়্যার ইজ ম্যাগুয়ার, কেন এরা ছিল না? এরা থাকলে তো আজকে ইংল্যান্ডের অবস্থা এরকম হয় না, তারা কোথায়, রাইট? কিন্তু দেখলাম যে না, এখনো সেই আলোচনাটা শুরু হয়নি আর কি, রাইট? বাট আমার মনে হয় যে আলোচনা এটা চলবে, হ্যাঁ, আলোচনা যে কোনো সময় শুরু হতে পারে। বাট টমাস টুকেল আসলে টুকেল কি করেছেন দেখেন, তিনি আসলে খুব বেশি চেঞ্জ করেন নাই। গ্যারেথ সাউথগেট যেখানে রেখে গেছেন ইংল্যান্ডকে, তিনি অনেকটা সিমিলার তার পাথওয়ে ধরেই তিনি আগাইছেন এই দলটাকে নিয়ে। তার সিলেকশন নিয়ে অনেক প্রশ্ন হয়েছে, কিন্তু ইংল্যান্ডের ম্যাচ বাই ম্যাচ পারফরমেন্সের সঙ্গে এই প্রশ্নগুলোও চলে গেছে। এবং অফকোর্স পালমার এবং ম্যাগুয়ারে স্পেশালি সে ডিফেন্স নিয়ে খুব ভুগছে। এখন পর্যন্ত একটা ম্যাচও ইংল্যান্ড টানা দুটো ম্যাচে পরপর তার সেম ব্যাকফোর্সে খেলাইতে পারে নাই, ইনজুরি নাইলে কার্ড ইস্যুস ছিল। কিন্তু কালকে আসলে একটু আপনার অবাকই লাগবে, সাকা ওয়াজ পারফর্মিং রিয়েলি ওয়েল, এবং তাকে আপনি যখন এরকম একটা পারফর্মিং ফুটবলারকে পুরো ম্যাচে নামাবেনই না, আপনার মাইন্ডসেট যখন এতটা ডিফেন্সিভ হয়ে যাবে, সেটা খেসারত দিতে হবে। এবং টুকেলের মাথায় আসলে কেমনে এটা কি চলতেছিল, বিকজ হি ইজ আ ভেরি গুড কোচ ট্যাকটিক্যালি, লিওনেল মেসিকে খুব ভালো করে জানে। এক্স্যাক্টলি। তো সেই ভুলটা কেন করলে? আপনি মেসিকে যখন স্পেস দেবেন, মেসিকে আপনি খেলতে দেবেন উইথ দ্য বল, তখন তো আসলে ভাই আপনি কোন ঠেকাবেন? মেসি 9টা ক্রস করছে এই ম্যাচে, হাইয়েস্ট। মেসি ড্রিবল করছে এই ম্যাচে, আপনি কিন্তু মেসিকে ড্রিবল করতে দেখবেন না এখন ওই বয়সে। কিন্তু আজকে মানে ইংল্যান্ডের এগেইনস্টে অনেকবার সে ড্রিবল করেছে, এবং মেসি
মানে ওই যে হাঁটার কথা বললাম, বাট আমি এই পয়েন্টটা আবারও বলতে চাই, সে যখন দৌড়ায় বল পায়ে, সে যখন তার যে স্পিড, এটা তার কাতার ওয়ার্ল্ড কাপের চেয়ে এই ওয়ার্ল্ড কাপে বেশি স্পিডে সে দৌড়াচ্ছে অ্যাকর্ডিং টু দ্য স্ট্যাটিস্টিক্স। সো এটার সঙ্গে ধরেন যে মেসি, বললাম না, মানে এটা আসলে একটা দারুণ এক্সাম্পল হয়ে থাকবে অন্য ফুটবলার। সো ইংল্যান্ড টিম নিয়ে সবসময় বলা হয় যেটা যে সেমিফাইনাল বা ফাইনালের দিকে যখন টুর্নামেন্ট যত প্রোগ্রেস করতে থাকে তাদের আসলে এনার্জি লেভেল ড্রপ করতে থাকে। এই এনার্জি লেভেল এর আগে ড্রপ করেছে ব্যাক ইন লাস্ট যারা সেমিফাইনাল ছিল বেলজিয়ামের সাথে, 2018 ক্রোয়েশিয়ার সঙ্গে, ক্রোয়েশিয়ার সাথে যখন খেললো তারা সেমিফাইনাল, রাইট? একই ঘটনাই ঘটেছিল। তারাও লিড নিয়েছিল ইনফ্যাক্ট ওই ম্যাচেও 1-0 গোলে এগিয়ে থেকে ম্যাচটা হেরে গেল, ম্যাচটা তারা হেরেছে। এবার আসলে তাই হয়েছে। সো মানে বোঝাই যাচ্ছে যে লাস্ট 10 মিনিটস তো কোনো এনার্জি ইংল্যান্ড টিমের আসলে একদমই ছিল না, একেবারেই ছিল না। এবং হ্যারি কেন, বেলিংহামকে যখন আপনি তাদের ন্যাচারাল খেলাটা খেলতে দেবেন না, ডিফেন্সিভ রোলে নিয়ে যাবেন, তখন আসলে তারাও ওটা মনে হয় না এনজয় করছিল এই ম্যাচে। এবং সে কারণেই একেবারে শেষ 10 মিনিটে দ্যাটস ট্রু যে তারা মনে হয় না যে আসলে খেলাটার জন্য তারা মানসিকভাবে ওই সময় ছিল। লাকি যে ইংল্যান্ড, ধরুন ইংল্যান্ডের কিন্তু প্রত্যেক ম্যাচে এই ঘটনাটা ঘটছে, আপনি দেখেন ওরা কিন্তু কমপ্লেন করলো যে এত হাই অ্যালটিটিউডে খেলতে গেছে। এই ম্যাচে লাকি কেন বলছি যে এটা ছিল ছাদে ঢাকা, মানে ছাদওয়ালা স্টেডিয়াম, সো টেম্পারেচার ওয়াজ তাদের জন্য সুইটেবল ছিল। কিন্তু স্টিল তারা যে ড্রেন আউট হয়েছে গত ম্যাচে, তার আগের ম্যাচে নকআউটে এক্সট্রা টাইম খেলতে হয়েছে, সো সেইটা তো আসলে বোঝাই গেছে। কিন্তু এদিক থেকে আর্জেন্টিনার অ্যাডাপ্টেশন ব্রিলিয়ান্ট, মানে চ্যাম্পিয়ন দল হতে গেলে এরকম হতে হবে। কিন্তু দেখেন আমার না একটা জিনিস, ইংল্যান্ডের জন্য আপনার খারাপ লাগবে, ইউল ফিল ফর ইংল্যান্ড, কিন্তু আর্জেন্টিনায় আমার মনে হয় যে তারা ওই একটা ছোট্ট কোনো ব্যারিয়ার আছে যেটা আর্জেন্টিনা পার হতে 36 বছর লাগছে, ইংল্যান্ডের একটু বেশি টাইম লাগতেছে, কিন্তু তারা কিন্তু এই সময় ধারাবাহিক হয়ে উঠছে, ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল খেলছে, ইউরো ফাইনাল খেলছে, আবার ওয়ার্ল্ড কাপের আরেকটা সেমিফাইনাল খেললো। সো প্রবাবলি ইংল্যান্ড ইজ পারফর্মিং রিয়েলি ওয়েল, কিন্তু ওই যে আলটিমেট দ্য ব্যারিয়ার, দ্য ফাইনাল ব্যারিয়ারটা ভাঙতে পারছে না আর কি, ওইটা ভাঙা হচ্ছে না ইংল্যান্ডে। বাট আমার মনে হয় যে ডেফিনেটলি দে উইল ডু ইট, এটা করে ফেলবে তারা নিশ্চয়ই, মানে তারা দে আর অন দ্য রাইট ট্র্যাক, এই সাকার ওই যখন তারা ইউরোর ফাইনালে গোল মিস করলো, এরপরে তো তাকে যে পরিমাণ রেসিজমের মধ্যে দিয়ে যেতে হয়েছে, নানান কিছুর মধ্যে দিয়ে, বাট স্টিল দে ব্যাকড আপ। এটাই হচ্ছে আপনার জরুরি আসলে, ফুটবলারদের ওই সাহসটা দেয়। সব ইয়াং প্লেয়ার দেখেন যে অনেক সেদিক থেকে ইংল্যান্ডের প্লেয়াররা সবাই ইয়াং এবং সবাই আসলে পারফর্মিং। আর ইংল্যান্ডের যেটা প্রবলেম ছিল আগে, তারা প্রচুর স্টার নিয়ে আসতো এবং সবাই তাদের প্রিমিয়ার লিগে যার যার দলের ধরে নেতা এবং হচ্ছে ড্রেসিং রুম খুবই আনহেলদি থাকতো, ড্রেসিং রুমের ভিতরে ছোট ছোট গ্রুপ তৈরি হয়ে যেত। এক্স্যাক্টলি। সো গ্যারেথ সাউথগেট ওটাকে একটু চেঞ্জ করতে পারছে এবং টমাস টুখেল এটাকে আপনি ড্রেসিং রুমে দারুণ এনভায়রনমেন্ট, মানে ইংল্যান্ডের এবারের ইংল্যান্ডকে মনে হচ্ছে দে আর প্লেইং লাইক এ টিম, একটা টিম হিসেবে তারা আসলে খেলছে। অলরাইট, সো লেটস টক অ্যাবাউট দ্য মেগা ফাইনাল, স্পেন ভার্সেস আর্জেন্টিনা ম্যাচটা হবে, এবং যেখানে আপনি এমন একটা দলের এগেইনস্টে ফাইনাল খেলতে যাচ্ছেন যারা 7টা ম্যাচে মাত্র একটা গোল কনসিড করেছে। সো এই ডিফেন্সকে ভাঙা, যেখানে আসলে লাপর্তে এবং কিউবার্সি আছে এবং সামনে রড্রি দাঁড়িয়ে থাকে, সো এটা তো ভেরি ডিফিকাল্ট ফর আর্জেন্টিনা, নাকি কি মনে হয়? অফকোর্স, নো ডাউট। কিন্তু ওই যে আর্জেন্টিনার শক্তি একটাই, লিওনেল মেসি। এই ম্যাচটা স্প্যানিশদের জন্য খুব ডিলেমা হবে, ডিলেমা ইন আ সেন্স, তারা 2010-এর পর আবার ওয়ার্ল্ড কাপের ফাইনালে, কিন্তু তারা এমন একটা টিমের সঙ্গে খেলবে যে টিমের ফুটবলারকে তারা খুব করে চায় তাদের দলে একটা সময়। মেসি ইজ মানে মোস্ট লাভড ইন স্পেন। হ্যাঁ, মানে মেসিকে যেভাবে ম্যারাডোনাকে আসলে আর্জেন্টিনার মানুষ যতটা ভালোবেসেছে তার চেয়ে ইতালিয়ানরা বেশি ভালোবেসেছে, এমনটা বলা হয়, নাপোলির লোকজন বেশি ভালোবেসেছে। মেসির ক্ষেত্রেও তাই, যে একটা সময় তো আর্জেন্টিনাতে মেসি ওয়াজ নট দ্যাট পপুলার, যখন সে জিততে পারছিল না, মেসির স্ট্যাচু পর্যন্ত ভাঙা হয়েছে আর্জেন্টিনাতে। স্পেনে মেসি, আপনি যেটা বললেন যে মেসিকে বেশি ভালোবাসে আসলে স্পেনের মানুষ, এবং মেসির ওটা সে তো বলেই তার সেকেন্ড হোম আসলে, সে আমেরিকায় আছে কিন্তু যখন যে কোনো সময় সে স্পেনে আবার পাড়ি দেবে। স্পেনে বার্সেলোনায় তার জন্য দেখবেন অলওয়েজ একটা ডিরেক্টর কিছু না কিছু পোস্ট তার জন্য রেখে দেওয়া হয়েছে, রাইট? সো এই ম্যাচটা হচ্ছে যে ইংল্যান্ডের মতো করে তো স্পেন এই ভুলটা করবে না, তারা যদি আগেও থাকে এত স্পেস দেবে না মেসিকে, কারণ তারা জানে যে মেসিকে এখন এই ম্যাচটাতে আসলে লিওনেল মেসির ভূমিকাটাই হবে সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইনালে। কিরকম? আমার মনে হয় যে স্কালোনির চেয়ে বেশি কোচ হয়ে যাবে লিওনেল মেসি, কারণ হচ্ছে যে এই বার্সেলোনা সিস্টেমটা সম্পর্কে সে জানে, সবাইকে সে চেনে এবং বার্সেলোনার স্টাইলে খেলেই তো স্পেন এত দূর আসছে। সো লিওনেল মেসি উইল বি দ্য লাইক ট্যাকটিশিয়ান, সেই দেখা যাবে টিম সিলেক্ট করবে, স্কালোনিকে বলবে। লিওনেল মেসি আসলে ফাইনালে কোচের ভূমিকায়, ক্যাপ্টেন। সো হ্যাঁ, অ্যাজ ইউ সেড, রাইট? সো যেহেতু বার্সা ফরমেশন এবং বার্সা ফরমেশনই আসলে স্পেন ক্যারি করে, সুতরাং সেটা যদি কেউ ব্রেক করতে পারে সেটা লিওনেল মেসি। কিন্তু সেটার জন্য এগেইন আমার মনে হয় যে স্কালোনিকেও ওই যে শুরু থেকে আজকে যেরকম এই ম্যাচে সে ধরুন একটা চেঞ্জ করছে, সিমিওনেকে নামাইছে, অ্যাট দ্য সেম টাইম তাকে আরেকটু ক্রিয়েটিভ হইতে হবে, কিছু সাহসী সিদ্ধান্ত নেওয়া লাগতে পারে। ধরুন আমরা যেমন আমি তো পার্সোনালি খুব করে যাবো এই পাশ থেকে বার্গো, মলিনাকে আপনার ড্রপ করতে হবে আসলে, করে বার্গোকে যদি স্টার্ট করানো যায়। আচ্ছা, অ্যাট দ্য সেম টাইম
লিওনেল মেসিকে যেরকম আমরা আজকে ধরেন ইংল্যান্ডের সঙ্গে এক পর্যায়ে সে বাধ্য হয়েছে রাইট ফ্ল্যাঙ্কে চলে যেতে, হ্যাঁ অনেকবার হিসেবে গিয়েছে খেলতে। সো আর্জেন্টিনা প্রবাবলি এই জিনিসটাও কন্টিনিউ করতে চাইবে, কারণ স্পেনের হচ্ছে তারা উইং দিয়ে যাবে প্রত্যেকবার। এক্স্যাক্টলি, সেই জায়গাটাই যখন মেসি যদি অপারেট করে তখন আসলে ওই জায়গাটাই স্পেনের জন্য প্রবলেম হয়ে যাবে, তখন তারা আটকাবে না যাবে। লিওনেল মেসি, রাইট? Yeah, সো অনেকে যে আমাদের ফ্যানরা অনেকে মজা করে বলে চাচা ভাতিজা ফাইনাল, এই ওই ছবিটা দেখছেন আপনি? ওই ছবিটা দেখবো না কেন, যে ছোট্ট বাচ্চা বেবি ইয়ামাল, সেটা ইন্টারেস্টিং। হ্যাঁ, লিওনেল মেসি তাকে আদর করছেন, ইয়া তো সেই ইয়ামাল ভার্সেস লিওনেল মেসি ফাইনালে মুখোমুখি হবে। এবং ইয়ামাল ওই ছবিটা একটা প্রোগ্রামে আমি দেখতেছিলাম, সে দেখাচ্ছে তাকে অ্যাঙ্কর, সে দেখে বললো যে ও আমি তো একটু বড় হয়ে গেছি, মেসিও তো বড় হয়ে গেছে। সো মেসি তো সে তো ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে সে বলছে আমি মেসির সঙ্গে ফাইনাল খেলতে চাই, দ্যাটস মাই বার্থডে গিফট উইল বি। ইয়া রাইট। সো একই সাথে হচ্ছে ফিনালিসিমাটা হয় নাই, সো ফিনালিসিমা না হওয়ার কারণে সবাই আসলে ওয়েট করে এই ম্যাচটার জন্য আসলে ওয়েট করে আছে ফুটবল ওয়ার্ল্ড, কত বছর ধরে ওয়েট করে আছে, ফিনালিসিমাটা হলো না, স্পেন এবং আর্জেন্টিনাকে দেখতে চায় মানুষ ফাইনালি, এন্ড ইটস হ্যাপেনিং। এটা রাইট, কারণ হচ্ছে যে দুজনেই এখনো তাদের যার যার কনফেডারেশনের চ্যাম্পিয়ন, ইউরো এবং কোপার, এবং সেটা নিয়ে আসলে ফিনালিসিমাটা হওয়ার কথা। সো অনেকেই যারা বলে যে হ্যাঁ ইউরো অনেক এগিয়ে যাচ্ছে, বাট আপনি দেখেন আর্জেন্টিনাই মনে হয় একমাত্র লাতিন দল যারা সেই জায়গাটাতে ভাগ বসাইছে এবং ব্যালেন্সটা ঠিক রাখছে। 2002 সালে ব্রাজিল জেতার পর 2022 পর্যন্ত সব ইউরোপিয়ান জায়ান্টরা জিতে নিল, দেন আর্জেন্টিনা কেম, এবং এখন আবারও আর্জেন্টিনা তারা দ্বিতীয়বার ফাইনালে। লিওনেল মেসির মানে আমি কেন বললাম যে সে আসলে এই ম্যাচটা শেষ করবে, ওই গোট যদি বিতর্ক থেকেও থাকে সেটা সবকিছু ফুল স্টপ টেনে দিয়ে দেখেন কি করা বাকি ছিল, তার গোল্ডেন বুট জেতা বাকি আছে, সেটা একেবারে দারুণ অপরচুনিটি তার সামনে। এরপরে ধরেন তার, তবে আমার কাছে গোল্ডেন বুট প্রসঙ্গ যখন এলো, আমার কাছে মনে হয় যে ফ্রান্স আর ইংল্যান্ড ম্যাচে না প্রচুর গোল হবে, সো দুই টিমই ওপেন ফুটবল খেলবে, থার্ড প্লেসে। হ্যাঁ, সো থার্ড প্লেস ম্যাচ, তো প্রেসার ফ্রি ম্যাচ, এবং দুইজনে মানে দুই টিমই আসলে দেখা যাবে বেলিংহাম বা কেনারকে হ্যাটট্রিক করে দিলে 9 গোল হয়ে যাবে, 9 গোল হয়ে যাবে, এমবাপ্পে 2 গোল করলে তার হয়ে যাবে 10 গোল, সো এই ম্যাচে আসলে অনেক গোল। ওলিসে যদি আরো একটা অ্যাসিস্ট করে ফেলে তখন আসলে ঝামেলা হয়ে যাবে আরো লিওনেল মেসির জন্য, কারণ এখন এই মুহূর্তে সে অ্যাসিস্ট এমনি পিছে আছে। এই ম্যাচটা তো ওপেন ম্যাচ হবে, ওয়ার্ল্ড কাপের ফাইনাল তো আর এত ওপেন হবে না, বাট ফ্রান্স আর ইংল্যান্ড ম্যাচ ওপেন ম্যাচ হবে। ট্রু, আই এগ্রি। সো সেই জায়গাটাই তখন আসলে লিওনেল মেসির গোল্ডেন বল তো আছেই, এবং গোল্ডেন বলের জন্য আসলে সে বড় ক্যান্ডিডেট, এবং ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সম্ভবত 2বার এরকম ঘটছে যে একই ফুটবলার গোল্ডেন বল পাইছে, বুট পাইছে। সো মেসি সেটাও হয়ে যাইতে পারে, হ্যাঁ রাইট। সো এবং থার্ড টাইম সে যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলতে নামছে, দ্য অনলি প্লেয়ার কাফু ছাড়া আর কেউ নাই যে 3টা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলছে, সো সেই জায়গাতে মেসি আরো একটা রেকর্ড সে। বাট এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি, তো আমি গেস্ট, আপনি হোস্ট, বাট স্টিল আপনার কি মনে হয় লিওনেল মেসি আসলে কখন থামবেন? হোয়াট ডু ইউ থিংক? ইনফ্যাক্ট আমি শোতে ঢোকার আগে আমি আমার কলিগদের সাথে আসলে আলোচনা করছিলাম যে ইজ ইট গোইং টু বি দ্য লাস্ট ম্যাচ? মেসি যে পারফরম্যান্স আমরা দেখলাম বা দেখছি এখন পর্যন্ত, মানে ডেফিনেটলি মানে হাইয়েস্ট লেভেলে ফুটবল খেলার মতো ক্যাপাবিলিটি তো সে ক্যারি করছে, তাহলে কি এটা আসলে লাস্ট ম্যাচ হতে যাচ্ছে না এরপরে আরো খেলবে? এখন সেই ক্ষেত্রে এখনো কোপা আমেরিকার আসলে তো স্কেজুয়াল নট ইয়েট ডিক্লেয়ার্ড, 2028 এ কোপা আমেরিকা হওয়ার কথা, রাইট? 2028 এ হওয়ার কথা, বাট এখন এবং এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সে কিন্তু ওয়ার্ল্ড কাপের আগে ইন্টার মায়ামির সঙ্গে তার চুক্তিটা বাড়াইছে ঠিক 2028 পর্যন্ত, 28 পর্যন্ত, তার মানে হি ইজ টার্গেটিং কোপা সে আমেরিকা। তো অবসরের কথা এখনো কিছু বলে নাই, ভাবছেও না। কোপা আমেরিকা যদি টার্গেট করেও থাকে, তার 2 বছর পর ওয়ার্ল্ড কাপ, এবং সেই ওয়ার্ল্ড কাপটা এবার হবে হচ্ছে 100 বছর পূর্তি ওয়ার্ল্ড কাপ, 100 বছর পূর্তি ওয়ার্ল্ড এবং আর্জেন্টিনাতেও এবার খেলা হবে। সো লিওনেল মেসি তো এইটা যদি সে চায় বা ভাবে, তখন তো আসলে ওই যে বললাম না, আর্জেন্টিনার সমস্ত সিস্টেম তখন মেসিকে কেন্দ্র করেই হয়। হ্যাঁ একদম সো পুরোপুরি বলাটা খুবই মুশকিল, বয়সটা 43 হবে, রজার মিলা খেলে গেছে, রোনালদো খেললো, সো লিওনেল মেসি যে অবস্থায় আছে এবং সে যেভাবে খেলে 47% এখন হাঁটতেছে, 30 সালে যদি এসে সে 60%ও হাঁটে, খুব একটা বেশি ডিফারেন্স হবে বলে মনে হয় না। ইউ আর ভেরি অপটিমিস্টিক, হ্যাঁ? এইটা সো ইউ ওয়ান্ট টু সি লিওনেল মেসি অপটিমিস্টিক মানে কি লিওনেল মেসিকে নিয়ে আপনি আসলে কোনো কিছু প্রেডিক্ট করা যাচ্ছে, করাটা তো মুশকিল। সে 2022 ফাইনালের আগে লিওনেল মেসি নিজে বলছে প্রেস কনফারেন্সে যে আই এম ভেরি হ্যাপি যে আমি এইভাবে আমার ক্যারিয়ারটা শেষ করতে পারছি, দিস ইজ মাই লাস্ট ফাইনাল ওয়ার্ল্ড কাপ, হ্যাঁ ডান ম্যান। তারপরে দেখেন আপনি 4 বছর পরে সে গত ওয়ার্ল্ড কাপে বেশি গোল করলো, বেশি অ্যাসিস্ট করলো, বেশি চান্স ক্রিয়েট করছে, বেশি স্পিডে দৌড়াচ্ছে। সো এই মেসিকে আপনি 2030 সালে আসলে সে কোন শেপে থাকবে, কোন মেন্টালিটিতে থাকবে, এবং আর্জেন্টিনা আমার যেটা মনে হচ্ছে তুমি মেসি হয়তো কোপাটা পর্যন্ত এখন হয়তো চিন্তা করতে পারে, মানে 2 বছরের ভেতরে কোপা, বাট আসলে না কোপা সে কেন চিন্তা করবে, মানে চিন্তা করলে তো ওয়ার্ল্ড কাপ ঘিরেই চিন্তা করা উচিত। কারণ হচ্ছে যে বরং তার কারণে আপনি দেখেন এই জিনিসটা শুনতে একটু হার্শ শোনাবে, বাট পাওলো দিয়াবালার ক্যারিয়ারটা তো মেসির কারণে এক জায়গায় আটকে আছে। এখন আপনি কি চান একই ঘটনা ঘটবে নিকোপাসের সঙ্গে, যখন মেসি হঠাৎ করে থাকবে না, যদি তখন এখন নিকোপাস হচ্ছে একেবারে লাইক রিপ্লেসমেন্ট ফর মেসি, নাম্বার 10 আর্জেন্টিনার মনে করা হচ্ছে নেক্সট, এবং সেই জায়গাটায় আপনি নিকোপাসকে ব্যবহার করতে পারবেন না যতক্ষণ মেসি থাকবে। সো
আমি ঠিক জানি না লিওনেল মেসি নিশ্চয়ই এটাও চিন্তা করবে যে তার জায়গাটায় অন্যদের সে কিভাবে প্রমোট করতে পারে। তো মানে একটা ব্যাপার হচ্ছে যে আপনি ধরেন হচ্ছে যে তার ক্লাব চুক্তি সেটা ধরেই যদি আমরা ভাবি মানে সে ক্লাব চুক্তিটা বাড়িয়ে নিয়েছে হচ্ছে 28 পর্যন্ত। সো 28 পর্যন্ত যদি সে ক্লাব চুক্তিতে থাকে সো তাইলে 28 পর্যন্ত ওয়াই নট ইন ন্যাশনাল টিম, তাহলে 28 পর্যন্ত কেন ন্যাশনাল টিমে নয়? এবং ন্যাশনাল টিমে হলে তাহলে তো কোপা আমেরিকা সে খেলছেই। হিসাবটা তো এরকমই, কিন্তু আবার দেখেন একই সাথে লিওনেল মেসির একটা কথা সে সবসময় বলে আসছে, সে জীবনের শেষটা করবে রোজারিওতে গিয়ে, তার ক্লাবে হলেও সে খেলবে। এবং আমরা যদিও বলি না মাঝখানে ওয়ার্ল্ড কাপের আগ দিয়ে যে আর্জেন্টিনার হয়ে শেষ ম্যাচ দেশের মাটিতে মেসি খেলে ফেললেন, ওটা নিয়ে সবাই অনেক আবেগী হয়ে গেলাম, বাট স্টিল আমার মনে হয় মেসি যদি তার বিদায় হয়তো সে দেশের মাটিতে থেকেও নিতে পারে এবং সেটার জন্য ওয়ার্ল্ড কাপ আরেকটা ভালো মঞ্চ হতে পারে, মানে ওই ম্যাচটা খেলা আর কি। হ্যাঁ, নট নেসেসারি, মানে যদি আমরা ওই ওয়ার্ল্ড কাপের কথা কিন্তু ইমোশনাল, বুঝছেন, অনেক ইমোশনাল, মানে এমন তো না ওই ওয়ার্ল্ড কাপে মেসি দলের সাথে থাকলো, খেললো 2-1 ম্যাচ, সেটা হইতেই পারে, সেটা হইতেই পারে, মানে সে এখন ওইটাই করবে, সে তো আর 90 মিনিটস তো খেলবে না, এবং সবগুলো ম্যাচেও সে খেলবে। দলে থাকলো ওই যে কোচ ক্যাপ্টেন বা কোচ যেটা আমরা ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটে দেখি, যে থাকলো এর সাথে কোচ, ভাবতেই পারে এটা আসলে হতেই পারে, রাইট, ইউ সেড ইট কারেক্টলি, এরকমটা আসলে হতেই পারে, নট নেসেসারি প্রত্যেক ম্যাচে তার একদম পুরো সময় খেলতে হবে। তখন আর্জেন্টিনা টিম রেডি হয়ে যাবে এবং মেসি আসলে দলের সাথে as the mentor। এবং দেখেন আপনি হয়তো মেসির যে রোলটা এখনো আমরা দেখি নাই সেটাও হতে পারে ওই বিশ্বকাপে, যে তিনি তখন পিওর নাম্বার 9 স্ট্রাইকার রোলে খেলবেন, একেবারে বক্স, নট ফলস 9, একেবারে বক্সে থাকবেন, তাকে ওয়েট করবেন যখন তিনি ফিনিশ করবেন, রাইট, ওয়াই নট, এই রোলটা তো বাদ আছে। রাইট, সো লিওনেল মেসি কি করবেন আসলে তিনি সেটা জানেন। সো যাই হোক, তার আগে ফাইনালটা আমরা দেখি, স্পেন ভার্সেস আর্জেন্টিনা, একটা সুপার ফাইনাল, এবং আমার মনে হয় যে এই দুইটা টিমই ডিজার্ভ করে ফাইনালে খেলাটা। সো যে দুইটা টিম ডিজার্ভ করে তারাই আসলে ফাইনাল খেলছে। তাই কি? এটা শুনলে আবার অনেকের পছন্দ হবে না, তারা সবাই এসে আপনাকে না, যেমন ধরেন আপনার র‍্যাঙ্কিং এর এই প্রথমবারের মতো 1 2 3 4 চারটা দল আসছে, তারা খেলেছে, এখন এই হিসাবে সবকিছু মিলে তো বলতে হবে সেরাটাই আসছে, এবং সেখান থেকে মোস্ট ডিজার্ভিং, মোস্ট আমি বলবো যে যারা ভালো ফুটবল খেলছে, বেটার ফুটবল খেলছে, তারাই আসছে ফাইনালে। সো সেইটা আসলে মেনে নেওয়া উচিত আমাদের। এখন আমার দল নাই বলে আমি ধরেন একটা ঘৃণা ছড়ায় যাব, আমি ধরেন একটা প্রশ্ন তুলে যাব, এটা হইতে থাকে বর্তমান বিশ্বটা এরকম, মানে দ্য ওয়ার্ল্ড, এই মুহূর্তে আমরা যে ওয়ার্ল্ডে বিলং করি, ওয়ার্ল্ডটা এরকম, মানে এটা বোধহয় মেনে নেওয়ার সময় এসেছে যে হ্যাঁ পৃথিবী এরকম নাকি। হ্যাঁ, তবে এই ম্যাচটাতে আপনি দেখেন আর্জেন্টিনা এবং মেসি খুবই লাকি, আমি বলবো ইটস আ ক্লিন ম্যাচ। কেউ বলছে না রেফারি জিতাইছে, অ্যাবসলিউটলি ক্লিন ম্যাচ, কমেন্টেটরের ভাষা অনুযায়ী হচ্ছে ফুটবলের জয় হয়েছে, রাইট। সো এই ধরনের কথা যে আমরা শুনতে পেরেছি, এটা বিরাট ব্যাপার যে ফুটবল জিতেছে এট দ্য এন্ড অফ দ্য ডে। সো লেটস সি, আমরা একটা ভালো ফাইনাল দেখতে চাই, এরকম একটা ক্লিন ফাইনাল আসলে হোক, এন্ড লেটস সি আর্জেন্টিনা আরো একবার চ্যাম্পিয়ন হয় কিনা। তুমি থ্যাংক ইউ সো মাচ। ওয়েল, সো দ্যাটস ইট, একটা দুর্দান্ত আড্ডায় আমরা আসলে ছিলাম। সো আর একটা ম্যাচ লিওনেল মেসির, আসলে কি একটা ম্যাচ, লিওনেল মেসি কি আর মাত্র একটা ম্যাচ খেলবেন আর্জেন্টিনার জার্সিতে? এই উত্তর পেতেও আমাদের আসলে ওয়েট করতে হবে, তো আমরা একটু অপেক্ষায় আসলে থাকি। সো ওয়ে ফুটবল এই এপিসোডটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।